আমরা আজকে পুরী যাব। তো এই লাস্ট মোমেন্ট প্যাকিং চলছে। 4:10 বাজে। আর 15 মিনিটের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, না ট্রেন মিস করবো। আর ইউ এক্সাইটেড? চলো, লেটস গো। বহু বছর পরেই ভোরবেলার কলকাতাটাকে উপভোগ করছিলাম। আসলে 4 বছর তো কলকাতার বাইরে ছিলাম, তাই এই জিনিসগুলো হারিয়ে গেছিল। তো আজকে আবার যখন অনেক দিন পরে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরবো। ছোটবেলায় যেতাম হাওড়া স্টেশনে, আমার মামার বাড়ি যেহেতু দুর্গাপুরে। তো ছোটবেলায় সেই এইরকম ভোরবেলাতে ট্যাক্সি করে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে দুর্গাপুর যেতাম। আজকে আবার সেই অনুভূতিটাই হচ্ছে আস্তে আস্তে। বেশ অনেকদিন পরে ইডেন গার্ডেন্স এর নিচ দিয়ে যাচ্ছিলাম যখন, তখন অনেক পুরোনো কথা মনে পড়ছিল। যেমন 2008-এ বাবার সাথে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দেখতে এসেছিলাম। আর সেই বিখ্যাত আকাশবাণী ভবন, যেটা নাকি একটা ফ্লোর হন্টেড। তো সেটা কতটা সত্যি সেটা আমি জানি না, কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোনো অনুমতি হয়েছে কিনা। আর এই সেন্ট জনস চার্চ সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই জানো। এখানে জোপ চার্নকের সমাধি আছে, জোপ চার্নক যিনি কলকাতা আবিষ্কার করেছিলেন বলে। আর এই সেই হাওড়া ব্রিজ, কত সিনেমার শুটিং হয়েছে এখানে। আর কত ছোটোর থেকে এই ব্রিজের তলা দিয়ে আমি গেছি। এখন অবশ্য অনেক বছর এই ব্রিজটার নিচ দিয়ে আমার যাওয়া হয় না। আর ব্রিজের চারপাশে রেলিং লাগিয়ে দিয়েছে, কারণ প্রচুর সুইসাইড হচ্ছিল। আর রিসেন্টলি নিউজেও পড়ছিলাম। তো ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেছি। প্লিজ ইগনোর মাই চোখ মুখ, কারণ ভোরবেলায় 3টের সময় উঠতে হয়েছে আমাকে। তো আমাদের বন্দে ভারত 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এই ট্রেনটা সম্পর্কে আমি শুনেছি, খুব ক্রেজ উঠেছিল। আর সেটাও দেখলাম এবার আমি। ক্রেজটা সত্যি, মানে ট্রেন যখন আসছিল সবাই হুমড়ি খেয়ে পড়ে সেলফি তুলছিল, ট্রেনের ছবি তুলছিল। তুই এক্সাইটেড পুরী যাওয়ার নিয়ে? হাই তুলছিলাম, তুই তখন কিছু ভিডিওটা করতে। হাই তো আমিও তুলছিলাম। আপাতত ট্রেন তো ঠিক টাইমে আছে, 6টা 10 বাজে। 6টা 10-এ ছাড়ার কথা। তো দেখা যাক, গতকাল নাকি ট্রেনটা 7টা 10-এ ছেড়েছিল, 1 ঘন্টা লেটে। তো এটা যেন না হয় আজকে। ছোটবেলায় আগে যখন দুর্গাপুরে যেতাম ট্রেনে করে, তখন এরকম গ্রাম বাংলা দেখতে দেখতে যেতাম। আজকে সেসব কথাগুলো খুবই মনে পড়ছিল। ঠিক 7:30 নাগাদ ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টটা আমরা নন ভেজ চুজ করেছিলাম, ভেজও চুজ করতে পারতাম।
আর ননভেজে ছিল হচ্ছে একটা কেক ছিল, ব্রেড ছিল 2 পিস, তার সাথে জ্যাম ছিল। আর ননভেজে ম্যাক্সিমামই থাকে হচ্ছে অমলেট থাকে, তার সাথে একটু সবজি আর ফ্রেঞ্চ ফ্রাইজ। যেমন রেলের খাবারের কোয়ালিটি সেরকমই, বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। তার থেকে যেটা দিয়েছে সেটা চুপচাপ মুখে পড়ো আর বাইরের ভিউটা এনজয় করো। বন্দে ভারতের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে। আমি মোটামুটি 3-4 বার চা নিয়েছিলাম এক্সট্রা, যতবারই চা চেয়েছিলাম ততবারই চা দিয়েছে। আর খাবার দাবার ঠিক আছে, ওই আর কি ট্রেনের মানে ট্রেনে যেরকম খাবার হয়। তো এই নিয়েও তো অনেক ভ্লগস দেখেছি যেগুলো হচ্ছে লোকের প্রচন্ড কমপ্লেন্স। তো ট্রেনে আমি জানি না তারা কি এক্সপেক্ট করে, ইটস নট আ 5 স্টার রেস্টুরেন্ট। যাই হোক, তো আমাদের ড্রাইভার ফোন করেছিল যে ড্রাইভার নাকি স্টেশনে দাঁড়িয়ে আছে, তো আগে হোটেলে উঠবো। হোটেল থেকে তারপরে দেখা যাক আজকের দিনটা কি করবো। আজকে কোনো সেরকম কোনো প্ল্যান নেই। মোস্ট প্রবাবলি কালকে থেকে মেইন ট্যুরগুলো শুরু করব। কালকে হয়তো কোণার্ক যেতে পারি, কোণার্ক, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে হচ্ছে কলিঙ্গ অর চিল্কা। তো সেটা ডিপেন্ড করছে। তো দেখা যাক, আগে নামি স্টেশনে। ভারতীয় রেলবাই আপনাদের আনন্দময়। ট্রেন থেকে জাস্ট নামলাম, নেমে এবার ড্রাইভারের সাথে তখন কথা বলছিলাম। ড্রাইভার ওখানে দাঁড়িয়ে আছে, এবার গিয়ে গাড়িতে উঠবো। ওয়েদার ঠিকঠাকই আছে আপাতত। প্রথমবার পুরী এসে কেমন লাগছে আপনার? আর যা প্ল্যাটফর্মের অবস্থা, লাগেজ নিয়ে সেই ওই প্রান্তে আমাদেরকে নামিয়েছে, নেমে হাঁটতে হাঁটতে এই অবধি এলাম। ওই পাশে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, তা গাড়িতে উঠি আগে। তো ফাইনালি গাড়িতে বসে গেছি। আমাদের যে ড্রাইভার নিতে এসেছিলো সে স্টেশনের বাইরেই ওয়েট করছিল আমাদের জন্য। আর স্টেশন থেকে হোটেলটা মোটামুটি 10 মিনিট ডিস্টেন্স। আমি একটা জিনিস নোটিস করলাম, এটা 2016-এ এসেছিলাম, প্রায় 8 বছর পরে আমি আবার পুরী এলাম। এখানে কিন্তু কেউই খুব একটা রুলস রেগুলেশন মানে না, যেরকম ইচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালায়। অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু এখানে অনেকটাই কম। আর হচ্ছে কেউ হেলমেটও পরে না, বাইকে যে লোকে যাচ্ছে হেলমেট অবধিও পরছে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রক বে। বাইরে প্রচন্ড গরম ছিল, তাই ভাবলাম পুলে একবার নামি। পুলটা দেখি খুব নামতে ইচ্ছে করছিল। তার আগে একবার ভাবলাম উপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে একবারে নামা যাবে। এই হচ্ছে রুম আপাতত। বড় কুইন সাইজ বেড দিয়েছে, টিভিও আছে। তো ওরা আপাতত একটু পরিষ্কার করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। জল দিয়েছে, হিটার আছে, সকালে চা বানিয়ে খাওয়া যাবে। আর আমার সব থেকে ভালো লেগেছে বাইরের সিনটা, একটু আমরা বিচ থেকে দূরে, কিন্তু ওইখানে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে ভালো ঢেউ, ইনফ্যাক্ট নৌকোগুলো দেখা যাচ্ছে। রুমটা কিন্তু খারাপ না, ভালোই, আমার খুব ভালো লেগেছে। পাশের রুমে মা বাবা থাকবে, এসি আছে এখানে। এই রুমে আমি আর মম ওয়াইফ থাকবো। এই হচ্ছে মেনু খাবারের। প্রাইস মোটামুটি বাঙালি খাবার খেলে ঠিকঠাক পুষিয়ে যাবে, কিন্তু চাইনিজ ফাইনিজ খেলে একটু এক্সপেন্সিভের দিকে বলবো না, মানে ঠিক আছে, ভালোই রেঞ্জ, খারাপ না। যাই একটু ফ্রেশ ট্রেশ হই, ভালোই গরম, প্রচন্ড গরম বাইরে। ফ্রেশ হয়ে একটু ভাবছি সুইমিং পুলে নামবো, নেমে তারপরে লাঞ্চ করবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, চলো। তো দুপুরে আমরা একদম বাঙালি খাবার নিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, ফিশ কারি আর চিকেন কারি। খাবারের কোয়ালিটি বলবো মোর দ্যান অ্যাভারেজ, মানে আমার খুবই ভালো লেগেছিল, স্পেশালি ডালটা। হ্যালো সবাইকে। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, কারণ আমাদের ভোরবেলা আজকে 3টের সময় মোটামুটি উঠতে হয়েছে বন্দে ভারত ধরার জন্য। তো এখন বাজে 5টা, আমরা একটু বেরোবো, টোটো নিয়ে একটু মন্দিরে যাব, যে দেখি মন্দিরটা খোলা আছে কিনা, কারণ রথের জন্য মন্দির বন্ধ থাকতেও পারে, মানে মন্দিরের মেইন মন্দিরটা বন্ধ থাকতে পারে, প্রেমিসেসে হয়তো ঢুকতে পারবো। তারপর একটু বিচে হাঁটবো, হেঁটে আজকের দিনটা মতো শেষ করব। চলো যাওয়া যাক।
যাবো এখন মন্দিরে। এখান থেকে টোটো ধরলাম, মোটামুটি 5-10 মিনিট লাগবে, কিন্তু চার্জটা নিচ্ছে ওরা 150 টাকা। ঠিক আছে, দেখা যাক। আমি তো রসপথে ঘোরা পর্যন্ত আসছি, এরকমই হয়তো নিত, মনে নেই আমার অ্যাপ্রক্সিমেটলি। চলো হাই। টোটোওয়ালা আমাদেরকে এইখানে নামিয়ে দিল, আর এই দূরে মন্দির দেখা যাচ্ছে। মানে এখান থেকে মোটামুটি অনেকটাই হাঁটতে হবে, 10-15 মিনিট হাঁটতে হবে। এই যে মন্দির দেখা যাচ্ছে, এই হেঁটে এবার যেতে হবে। জাস্ট টোটোকে নামলাম, মোটামুটি আর কোনো 10 মিনিট হাঁটতে হবে। কেন এতটা আগে নামালাম আমি জানি না, মানে বেশ অনেকটা আগেই নামিয়ে দিল। ওইখানে মন্দির, এতটা পুরো হেঁটে যেতে হবে এখন। যাওয়া যাক। এ ভাই গোতাস না প্লিজ। নাইস। ওই তো আটকে দিল, যাই হোক। আর সামনে আরেকটা আবার আছে এখানে। মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি, কিন্তু একটাই মন্দিরের ভেতর কিন্তু কোনো ফোন অ্যালাউ না, সবকিছু বাইরে রেখে যেতে হবে। আর মন্দিরের সামনে রথ বানাচ্ছে, রথটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার হাতে, সারা হাতে যা ট্যাটু, এই দেখে বোধহয় আমাকে আর ঢুকতে দেবে না আজকে মন্দিরে। যেই দেখবে আমার এই হাতে বুদ্ধর ট্যাটু, এটা এটা দেখার পরে আবার দেখবে যে না, ইউ আর নট অ্যালাউড। কারণ জগন্নাথ মন্দিরের নিচে তোমার জানো যে অন্য রিলিজিয়নের কাউকে ঢুকতে দেওয়া হয় না, প্লিজ। যাই হোক, দেখা যাক। এই সেই বিখ্যাত রথ বানানো হচ্ছিল মন্দিরের সামনে। এই রথ টানার জন্য কিন্তু ভারতবর্ষ কেন, বাইরের দেশ থেকেও অনেক লোকে ছুটে চলে আসে এই বছরের এই সময়টাতে রথ টানার জন্য। এটা ভক্তির জন্য বলো আর মনের বিশ্বাসের জন্য বলো, লোকে কিন্তু লাখ লাখ লোক এখানে আসে প্রত্যেক বছর রথ টানার জন্য। আর মন্দিরের ওপরে যে মেইন পতাকাটা থাকে, এই লোকটা কিন্তু সেটাকে চেঞ্জ করে নেমে আসছে। সে নেমে আসে কোনো রকমের কোনো কিছুর সাহায্য ছাড়াই, যায় ওপরে ওঠে আর সেইভাবেই নেমে আসে আবার। আর এই যে এত কাঠখড় পুড়িয়ে যে এত রথগুলো বানানো হচ্ছে, এদেরকে কিন্তু কেউ কোনো ইনস্ট্রাকশন দেয় না, এরা নিজেরাই বানায়। এরা হচ্ছে সেই পুরনো কারিগর, যারা বহু বছর ধরে এই রথ বানিয়ে আসছে। এই যে সামনে যে জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, আলপনা দেওয়া হচ্ছে, এইখানেই কিন্তু এই 3টে রথ প্রথমে টানা হবে। তো লাখ লাখ লোক কিন্তু এই জায়গাটাতেই ভিড় করবে। আমি এর মধ্যে বসে আছি মন্দিরের চত্বরে। আমাদের মন্দিরের ভেতরে দর্শন হয়ে গেছে, আমার ঠাকুর দর্শন হয়নি। অ্যাকচুয়ালি রথের জন্য পুরো দরজা বন্ধ করে দিয়েছে, আর সামনে প্রচণ্ডই ভিড় ছিল, কিন্তু আমরা ঠাকুরের দর্শন পাইনি। আমি সেই 2016-তেও এসেও দর্শন পাইনি, এখনো পাইনি। কথিত আছে যে যারা জগন্নাথকে বিশ্বাস করে না তারা কোনোদিনই দর্শন পায় না, সেটা হয়তো সত্যি। আর আমি ঢুকেছিলাম আমার মায়ের সাথে, আমি মায়ের সাথে ঢুকেছিলাম। ঢোকার পরে আমি মন্দিরের চারপাশটা দেখেছি, মন্দিরের আর্কিটেকচারটাকে দেখেছি। এমন অনেক অনেক কারুকার্য আছে যেগুলো গাইড নিয়ে বোধহয় কোনোদিন যদি কেউ ঢোকার চান্স পায়, এখানে অসম্ভব। এখানে তো ভেতরে ক্যামেরাও অ্যালাউড না, ভেতরে মন্দিরের প্রেমিসেসে। মানে সেম আর্কিটেকচারটা আমি দেখেছি কোণার্কের মন্দিরে আছে। যদি গাইড নিয়ে ঢোকা যায় তাহলে অনেক স্টোরি রিভিল্ড হয়, মানে মহাভারত, রামায়ণ, অনেক কিছু আছে, অনেক গল্পের খণ্ড আছে, সেগুলো দেখতে আমার খুব ইন্টারেস্টিং লাগে, এগুলো মানে জানার খুব ইচ্ছা। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম। সবাই ভালো থেকো। পরে তো আজকের মতন এইটুকুনি থাক ব্লগটা। কালকে সকালে আমরা চিল্কায় যাচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি সারাদিন লাগবে চিল্কায়। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনোদিন যদি পারো এই পুরী, এই জগন্নাথ মন্দির দর্শন করে যাও এই রথের সময়,
মানে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এখানে। সারা ভারতবর্ষ থেকে লোকে আসে, প্রচন্ড ভিড়, আর অনেক মানে ডাইভার্স লোকজন এখানে এসে ভিজিট করে। তো সবাই ভালো থেকো, জয় জগন্নাথ, আবার পরে দেখা হবে, বাই।